ওয়েলকাম স্টুডেন্টস, আবার তোমাদের জন্য নতুন ভিডিও। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মারিয়ান এম্পায়ার। তোমাদের অলরেডি মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল থেকেও তোমরা একটু পড়বে। আমি যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে মারিয়ান এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যটাকে আমরা মূলত বেশ কয়েকটা ভাগে বিভক্ত করে পড়ব। যেমন প্রথমেই আমরা একটু বলবো যে সোর্স অফ মারিয়ান এজ, Number 2, Chandragupta Maurya. Number 3, Bindusara. Number 4, Ashok. Number 5, Mauryan administration. Number 6, Mauryan art and architecture. And number 7, aftermath of Maurya. এই কয়েকটা ভাগ করে আমরা এগুলো একটু আলোচনা করব। তো ফার্স্টলি আমরা যেটাকে করব সেটা হচ্ছে সোর্সেস অফ মারিয়ান এজ। তো যে মৌর্য যুগের সোর্সগুলোকে মূলত 4-5টি ভাগে ভাগ করা হচ্ছে। যে টোটাল the source, divided in 5 parts. These are literary source or evidence, epigraphical source or evidence, art, archaeological source or evidence, and numismatic. These 5 type of division of Mauryan sources. তো প্রথমে লিটারারি এভিডেন্স। The literary source are divided in 3 parts: Brahmanical literary source, Jain text, Buddhist text, এগুলি। তো এইভাবে ভাগ করার সময় যেমন ব্রাহ্মণিক্যাল টেক্সট যদি বলা হয় তো পুরাণ, জৈন টেক্সট যদি বলা হয় তো উপাঙ্গ, পরিশিষ্ট পার্বাণ, আদার্স বুদ্ধিস্ট টেক্সট, জাতক, অঙ্গুত্তর-নিকায়। These are the literary source. So literary source also divided in 3 parts: religious literature, secular literature, foreign literature, foreign sources. And that means the foreign visitors who had come to India. They have written several books about India, about Mauryan Empire. These are the most valuable sources of Mauryan Empire. তো এইগুলো আমরা মূলত আলোচনা করব। ফার্স্ট যেটা হচ্ছে যে রিলিজিয়াস টেক্সট আবার 3টে ভাগে বিভক্ত: ব্রাহ্মণিক্যাল টেক্সট, জৈন টেক্সট, অ্যান্ড বুদ্ধিস্ট লিটারেচার or বুদ্ধিস্ট টেক্সট। নেক্সট the secular literature, so that is অর্থশাস্ত্র, মুদ্রা রাক্ষস, and others, the কথাসাহিত সাগর, বৃহৎ কথা মঞ্জুরি, রাজতরঙ্গিনী. These are the secular literature. These are the secular literature. Foreign sources, that means the Greek authors who had written about Maryans, যারা মৌর্য সম্পর্কে লিখেছে তাদের সম্পর্কে আমরা আছি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে such as Strabo, Diodorus, Pliny, Arians, Plutarch, Justinus, and Megasthenes. These 7 writers who wrote about Mauryas and described, and their books are most important as source for Mauryan Empire. তো এইগুলোই আমরা মূলত আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এগুলো আমাদেরকে আলোচনা করা দরকার। আছে এপিগ্রাফিক্যাল এভিডেন্স, যেমন অশোকান এডিক্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স, আর্ট, নিউমিসমেটিক এভিডেন্স। অশোকান এভিডেন্স যেমন হচ্ছে যে অশোকান এডিক্স যেগুলো পাওয়া গেছে, পিলার অশোকের যে স্তম্ভলেখ যেগুলো পাওয়া গেছে। আর্কিওলজিক্যাল এভিডেন্স, দ্য রিমেন্স অফ দ্য পিপল চন্দ্রগুপ্ত হ্যাভ বিন ফাউন্ডেড, এক্সকাভেশন কন্ডাক্টেড এট দ্য কমরহার অ্যান্ড দ্য বুলন্দবাগ, যেগুলো পাওয়া গেছে সেগুলো আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স হিসেবে ধরবো। আর্ট, দ্য নর্দার্ন ব্ল্যাক polished NBP was the commonly used pottery type during the Mauryan age. এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট, শিল্পকলা যেগুলো আছে। নিউমিসমেটিক এভিডেন্স, পাঁচমার কয়েন, অত্তঞ্জিখেরা, সাঁচি, পাটনা, রোপার, হস্তনিপুর, তাকশিলা, ত্রিপুরী, সারনাথ, এই জায়গাগুলোতে যেগুলো পাওয়া গেছে সেগুলোকে বলা হচ্ছে নিউমিসমেটিক্স এভিডেন্স। তো এইসব জায়গাগুলো আমরা একটু আলোচনা করলাম। এরপরে আমরা যেটা যাবো যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা করবো, কিন্তু তার আগে একটু একটা জিনিস আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে অরিজিনস অব মৌরিয়ানস, যে মৌর্যদের উদ্ভব বা উত্থান কিভাবে এলো, তারা কোথা থেকে এলো। তো বিভিন্ন গ্রন্থগুলিতে তাদের একটা ভিউ দিয়েছে, বিভিন্ন টেক্সটগুলোতে, রিলিজিয়াস টেক্সট, সেগুলার যে টেক্সটগুলো পাওয়া গেছে তারা তাদের ভিউজ দিয়েছে। সেই ভিউজগুলো আমি একটু আলোচনা করছি। নাম্বার 1, মুদ্রা রাক্ষস।
মুদ্রারাক্ষসে যে ভিউজটা দিচ্ছে যে চন্দ্রগুপ্ত ওয়াজ দ্য সন অফ নন্দ কিং, হি ইজ ডেসক্রাইবড অ্যাজ ব্রিস্কল, দ্য dramatist described him the illegal made son from the low caste woman। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত ছিলেন নন্দ রাজার সন্তান এবং তিনি ছিলেন অবৈধ একটা শয়তান, মানে সন্তান, অর্থাৎ পরকীয়ার ভাবে সেটাকে হয়েছিল বলে মনে করা হয়। স্পুনার লিখছেন ডেসক্রাইবড, স্পুনার যেটাকে ভিউজ দিচ্ছেন, ডেসক্রাইবড মৌরিয়ান্স অ্যাজ দ্য পার্সিয়ান্স, মানে তিনি বলছেন যে মৌর্যরা মানে পারস্যের ছিল। তারপরে পরিশিষ্ট পার্বণে যেটা বলছে চন্দ্রগুপ্ত বিলং টু দ্য রিয়ার্স অফ রয়্যাল পিকআপ, মানে ময়ূর পালক থেকে তাদের উদ্ভব ঘটেছিল, এই কারণে তাদের মৌর্য নাম হয়েছিল। নাম্বার 4, কথা সরিত সাগর এবং বৃহৎ কথা মঞ্জুরি, দিস ডিসক্রাইব চন্দ্রগুপ্ত অ্যাজ দ্য ফাউন্ডার অফ মৌরিয়ান ডাইনাস্টি। তারা শুধুমাত্র চন্দ্রগুপ্তকে বলছে যে মৌর্য সাম্রাজ্যের। নাম্বার 5 যেটা বলা হচ্ছে যে পুণ্যশ্রাব কথা কোষ, ডেসক্রাইব দ্য চন্দ্রগুপ্ত টু দ্য বিলং ফ্রম দ্য ক্ষত্রিয় কাস্ট। নাম্বার 6 মহাবংশতে বলতে ডেসক্রাইব দ্য চন্দ্রগুপ্ত অ্যাজ দ্য ক্ষত্রিয় whom চাণক্য crowned as the king after putting an end of the Nanda dynasty. Number 7 দিগনায়ক the mentions Maurya as the পিপলিবন বা পিপহিবন বলা হচ্ছে। নাম্বার 8 দিব্যদান এই গ্রন্থে বলা হচ্ছে যে বিন্দুসার দ্য সন অফ চন্দ্রগুপ্ত অ্যাজ ক্ষত্রিয়, বিন্দুসার দ্য সন অফ চন্দ্রগুপ্ত অ্যাজ ক্ষত্রিয়। অর্থশাস্ত্রতে যে ভিউজটা দিচ্ছে যে চাণক্য ক্রাউন্ড চন্দ্রগুপ্ত আফটার দ্য destroying the Nandas being a Brahman. Chanakya was the firm believer of Varnashram. He would not have the content to the make Shudra as a king. এই জিনিসগুলো আলোচনা করছে। এরপরেই আমরা চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে একটু আলোচনা করে নেব। এরপরে আমরা আলোচনা করে নিই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। চন্দ্রগুপ্ত মৌর্যর যে টাইম পিরিয়ড ছিল, যে টাইম স্প্যান ছিল, সেটাকে সাধারণত ইংরেজি বইগুলো যদি আমরা ফলো করি সেখানে দেখবো 322 BCE টু 298 BCE, কিন্তু আমরা বাংলা বইগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে সেখানে দেখবো যে 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যাই হোক আমরা একটু দুটোই জেনে যাবো, কারণ একটু বিতর্কিত জায়গায় যেহেতু এটা আনুমানিক হিসাবে ধরা হয়, তাই আমরা কোনো কংক্রিট অ্যান্সার আমরা এগুলোতে করতে পারবো না। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় দ্য ফাউন্ডার অফ Mauryan dynasty. According to the Buddhist tradition, he was the Kshatriya, মানে বুদ্ধিস্ট লিটারেচার অনুসারে যে চন্দ্রগুপ্ত ওয়াজ ক্ষত্রিয়। দ্য মরিয়ান ট্রাইব অফ দ্য পিপলিবন, তাকে বলা হয় যে মৌর্য উপজাতির পিপলিবন বা পিপহিবন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে। নোন অ্যাজ সেন্ড্রোপোটাস, দ্যাট মিনস চন্দ্রগুপ্ত। দিস নেম ওয়াজ গিভেন বাই গ্রিকদের দেওয়া নাম এটা। He defeated Seleucus, the ruler of Syrian, in the Battle of Liberation in 305 BCE. 305 খ্রিস্টপূর্বাব্দে যে ব্যাটেল অফ লিবারেশন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সেই যুদ্ধে তিনি সিলুকাসকে পরাজিত করেছিলেন। অ্যান্ড সুদর্শন লেক মেড ইন দিস টাইম, মানে তার রাজত্বকালে, ডিউরিং হিজ টাইম, তার রাজত্বকালে এটা তৈরি হয়েছিল। এপিটম রিটেন বাই জাস্টিন্স, মিটিং বিটুইন আলেকজান্ডার অ্যান্ড চন্দ্রগুপ্ত, বলা হয় যে এপিটমে চন্দ্রগুপ্ত এবং আলেকজান্ডারের মিটিং এর কথা বলা আছে। ইন্ডিকা মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ পাটলিপুত্র আর নোন ফ্রম দ্য বুক, মানে এই যে ইন্ডিকা সম্পর্কে, ইন্ডিকা থেকে জানতে পাই যে পাটলিপুত্র যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল বা মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এগুলো কিন্তু আমাদেরকে দেয়। শ্রবণ বেলেগোলাতে, মাইসোর কর্ণাটক, যেটা কর্ণাটকে অবস্থিত, সেই শ্রবণ বেলেগোলাতে তিনি মারা যান বলে অনুমান করা হয়। এরপরে আছে বিন্দুসারের সময়কাল বলা হয় কোনো কোনো বই, বাংলা বইগুলোতে বলা হয় 300 BCE টু 273, ইংরেজি বইগুলোতে সাধারণত বলে 298 BCE টু 273 BCE। যাই হোক, এগুলো আমাদের একটু দেখতে হবে। বিন্দুসারের টাইটেল ছিল অমিত্রঘাত। Two Greek ambassadors came during his period, Dimachus, who came from Syria, and Megasthenes, who came from Greece. তো এরা এই সময় এসেছিল। রিকোয়েস্ট অ্যান্টিকাস্ট ফার্স্ট টু সেন্ড দ্য গ্রিক ফিলোসফার সফিস্ট ইন ইন্ডিয়া, তাদেরকে পাঠানো হয়েছিল। হি প্যাট্রোনাইজ দ্য
আজিবিক সেক্ট, আজিবিক সম্প্রদায়কে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। এখানে বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য was just succeeded by his son বিন্দুসারা, বিন্দুসারা। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে যে বিন্দুসার যে সময় কাল ছিল সেটা খুব তাৎপর্যপূর্ণ না হলেও যতটুকুই ছিল সেটুকু খুব ভালো ছিল। এখানে তোমরা একটু মেটেরিয়ালে দেখে নিবে। ইন্ডিকা সম্পর্কে বলা হচ্ছে মেগাস্ট্রিস mentioned that were 7 classes in India. Megasthenes described in his book Indica যে there were 7 classes in India. ইন্ডিয়াতে সাতটা ভাগ ছিল। These were the philosopher, craftsmen, soldiers, inspectors, counselors and chauffeurs. এইগুলো ছিল ভাগ। The states collect the 1/4 of the produce as the revenue. Patliputra was the 16 to 18 km long and 325 km wide. পাটলিপুত্র 16 থেকে 18 কিলোমিটার লং ছিল এবং চওড়াতে ছিল 323.5 কিলোমিটার। এরকম একটা অনুমানযোগ্য, এগুলো খুব অথেন্টিক নাও হতে পারে, কারণ সেই সময়ের বুকসগুলো একটা আনুমানিক ভিত্তিতে মানে যে রাইটাররা লিখেছেন সেগুলোকে দেখতেন। দেন আই উইল ডিসকাসড অ্যাবাউট অশোকের সময়কাল ছিল 273 to 232 BCE। এই সময়কালে অশোক মূলত বাংলায় অশোক মূলত পাটলিপুত্র কেন্দ্র করে বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। According to the Buddhist tradition, Ashok was killed her 99 brothers. For these reasons, he was called Chandashok. এই কারণে তাকে চণ্ডাশোক বলা হতো। Conquest of the Kalinga 261 BC. এখানেও আবার বিতর্ক আছে। অনেকে বলেন যে 260 খ্রিস্টপূর্বাব্দে, তবে coronation of to his throne in 269 BC 269 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। অনেকে বলেন এটা আগে পরে হয়েছিল, অনেকে অনুমানযোগ্য, তবে 269টা এটা বিশেষ প্রতিষ্ঠিত। এবং তার রাজত্বের 8ম বছর মতান্তরে 9ম বছরে তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। সারা জীবনে একমাত্র তিনি একটা যুদ্ধ করেছিলেন, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার জীবনে পরিবর্তন এনেছিল এবং তিনি উপগুপ্তর কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি বৌদ্ধ হয়ে গেছিলেন। এখানে বলা হচ্ছে in 250 BC থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলস পাটলিপুত্রে হয়েছিল, মানে এবং পাটলিপুত্রটা হয়েছিল এবং ফর স্প্রেড দ্য বুদ্ধিজম আউটসাইড ইন্ডিয়া, এবং বিদেশে বৌদ্ধ ধর্মের সম্প্রসারণ ঘটাতে। সঙ্ঘমিত্র মহেন্দ্র ওয়েন্ট টু শ্রীলঙ্কা স্প্রেড বুদ্ধিজম, শ্রীলঙ্কাতে গেছিল সেখানে বৌদ্ধ ধর্মের সম্প্রসারণ ঘটাতে। তারপরে প্রাইম মিনিস্টার ছিলেন অশোকের সময়ের রাধাগুপ্ত বা রাধানাথ, যিনি প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করতেন। তাকে দেবানন্দ প্রিয়দর্শী বলা হতো, যেটা কর্ণাটকের মাস্কি ইনস্ক্রিপশনে পাওয়া গেছে। কর্ণাটকের মাস্কি ইনস্ক্রিপশন বলছে দেবানন্দ প্রিয়দর্শী, অশোক ছিলেন দেবানন্দ প্রিয়দর্শী। তো অশোকের যে কার্যকলাপ সেটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর ডিটেলস এখানে পাবে। আমি তোমাদেরকে যে মেটেরিয়াল দিয়েছি সেই মেটেরিয়ালগুলো একটু ভালো করে দেখবে। সেই মেটেরিয়ালগুলোতে আমি খুব নিখুঁত করে তোমাদেরকে এখানে আলোচনা করে দিয়েছি। অশোকস ধর্ম ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য বুদ্ধিজম। যদি অনেকে বলে যে অশোকের ধর্মটা ছিল একটু আলাদা, কিন্তু বেশিরভাগই ঐতিহাসিকরা মেনে নিয়েছেন যে অশোকের ধর্ম এবং বৌদ্ধ ধর্ম প্রায় সেম। দের ইজ নো চেঞ্জ বাই দ্য এথিক্স। অনেকে এটা বলেন, কিন্তু দুটোই অনেকটা একই। অশোকের যে তোমার এডিক্টস গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে মেজর রক এডিক্টস। দিস আর দ্য 14 মেজর রক এডিক্টস ফ্রম দ্য 8 প্লেসেস। 8টা জায়গা থেকে পাওয়া গেছে। পিলার রক এডিক্টস, দেয়ার আর 11 পিলার্স অ্যান্ড দিস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ইন্ডিয়া অ্যান্ড নেপাল। এগুলো সাধারণত ভারত এবং নেপালে পাওয়া গেছে। মেসেজ গিভেন টু দ্য Ashoka Dhammo in rock edicts or major rock edicts। সেখানে বলা হচ্ছে religious tolerance, non-violence, respect towards the elders. To implement Dhammo, Ashoka appointed a new officer called Dhammo Mahamatro। এগুলোকে নিয়োগ করা হয়েছিল। এই ইনফরমেশনগুলো সাধারণত তার রক এডিক্টস থেকে পাওয়া যায়। তো যে অশোকের যে মাইনর রক এডিক্ট ছিল, দিস আর দ্য ইনস্ক্রাইবড অন 15 রক ফাউন্ড ইন ডিফারেন্ট প্লেস অফ ইন্ডিয়া, ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া, ডিফারেন্ট প্লেস ইন ইন্ডিয়া, এবং ভারতের বিভিন্ন জায়গায় এগুলোকে পাওয়া গেছে। দিস আর কল্ড দ্য মাইনর রক এডিক্টস অ্যাজ দ্য মেসেজ। এবং এগুলোতে অশোকের ধর্ম, সাম্রাজ্য এবং অন্য সম্পর্কে অনেক কিছু ইনস্ক্রাইব করা আছে, বলা হয়েছে।
তো এই হচ্ছিল অশোকের কার্যকলাপের পর শেষ শক্তিশালী রাজাকে যদি বলা হয়, দ্য লাস্ট পাওয়ারফুল রুলার ওয়াজ বুধগুপ্ত, সে ছিলেন শেষ শক্তিশালী রাজা, এবং বৃহদ্রথ ওয়াজ দ্য লাস্ট কিং, হি ওয়াজ দ্য কিল ইন ফ্রন্ট অফ দ্য সোলজার বাই জেনারেল পুষ্যমিত্র সিংহ। পুষ্যমিত্র সিংহ প্রবাবলি ব্রাহ্মণ ছিলেন এবং ব্রাহ্মণ সেনাপতি ছিলেন, বৃহদ্রথের সেনাপতি ছিলেন, সে তাকে হত্যা করে বৌদ্ধ মানে মৌর্যন সাম্রাজ্যের অবসান ঘটেছিল। এটাই ছিল সাধারণত আমাদের মৌর্য সম্পর্কে ডিসকাস। কিন্তু এরপরে আমাদের অন্যান্য পার্টগুলো আছে, সেগুলোকে আমি একটু আলোচনা করে দিচ্ছি, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও। আমি আলোচনা করে নিই তোমাদের মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে তোমরা একটু জেনে যাও। এর প্রধান শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন কিং, মানে এম্পায়ারের শাসক, দ্য রুলার অফ এম্পায়ার, তাকে বলা হতো কিং। দ্য রুলার অফ প্রভিন্সেস, তাদেরকে বলা হতো কুমার বা কুমারাজ, কুমার। ডিস্ট্রিক্ট হেড বলা হতো প্রাদেশিক, রাজ্যক এবং যুক্ত বা যুক্ত বলা হতো। সাব ডিভিশনের যিনি প্রধান ছিলেন তাদেরকে বলা হতো গোপা বা স্থানিক, এবং ভিলেজ প্রধানকে বলা হতো গ্রামিক। তো এই ছিল ভাগ, টোটাল ভাগ ছিল। এবং আমরা যদি একটু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখি, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে একটু দেখি, তাহলে আমি বলে দিচ্ছি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন রাজা, দ্য কিং। তারপরে ছিলেন অমাত্য বা সেক্রেটারি, যেটা বর্তমান যুগে অমাত্য বা সেক্রেটারি আছে, ইনি ছিলেন আমলা। তিনি সাধারণত আমলা বিশেষ পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হতেন। 3 নম্বর ছিলেন জনপদ, জেনারেল টেরিটরি। 4 নম্বর ছিল দুর্গ বা ফোর্ট। 5 নম্বর ছিল কোষা বা ট্রেজারার। 6 নম্বর ছিল সেন বা সেনা, যেটাকে বলছে আর্মি। নাম্বার 7 ছিল মিত্র বা ফ্রেন্ড। এই যে 7টা, এই 7টা হচ্ছে কিন্তু দ্য মেন স্ট্রাকচার অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো ছিল অ্যাকচুয়ালি এগুলো ছিল যে কেন্দ্রীয় সরকারের প্রধান স্তম্ভ। এরপরে সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা যদি একটু দেখি, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনগুলো যিনি ছিলেন কুমার বা কুমার মাত্র, যাদেরকে বলা হতো। তারপরে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে ফুললি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো সাধারণত গ্রাম প্রধানদের দ্বারা বা গ্রামিকদের দ্বারা পরিচালিত হতো, এবং যেটা হচ্ছে পাটলিপুত্র শাসিত হতো, সেখানে বলা হচ্ছে। এবং এখানে যে ফাংশনস অফ দি 6 কমিটি ওয়ার, যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে 6টা কমিটির কথা বলা হয়েছে, সেই 6টা কমিটি, দ্য এন্টারটেনমেন্ট অফ দ্য ফরেনার্স, মানে প্রথমেই একটু ভুল বলা হলো। নাম্বার 1 যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্টস বা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্ক করবে সেগুলো। নাম্বার 2 হচ্ছে এন্টারটেনমেন্ট অফ দ্য ফরেনার্স। নাম্বার 3 হচ্ছে রেজিস্ট্রেশন অফ দ্য বার্থ অ্যান্ড ডেথস। নাম্বার 4 হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। নাম্বার 5 হচ্ছে পাবলিক সেল অ্যান্ড ম্যানুফ্যাকচার গুডস। নাম্বার 6 হচ্ছে কালেকশন অফ দ্য ট্যাক্সেস অন দ্য আর্টিকেল দ্যাট সোল্ড, যেগুলো বিক্রি হচ্ছে তার উপর। এই যে 6টা কমিটি অ্যান্ড বোর্ডের কথা বলা হয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে, এর কিন্তু প্রচুর ফাংশন ছিল, বিভিন্ন কাজ ছিল। দ্য ফাংশনস আর ডিসক্রাইবড ইন মাই ম্যাটেরিয়াল। তোমরা একটু দেখে নিও, সেখানে খুব সুন্দর অনেক বড় করে বলা হচ্ছে, সেই জন্য আমি এটি বললাম না। তো সেই সময় মৌর্য যে অর্থনীতি কেমন ছিল, যে স্টেট টু অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ইকোনমি, বলছে পুরোপুরি অ্যাক্টিভ পার্টিসিপেশন করতো। শুদ্রজ ইনভলভিং ইন দ্য এগ্রিকালচার ফর দ্য ফার্স্ট টাইম। ক্রাউন ল্যান্ড ওয়াজ দ্য কল্ড সীতা, মানে রাজকীয় জমিকে সীতা বলা হতো। দেয়ার আর প্রভিশন ফর দ্য ইরিগেশন বাই দ্য স্টেটস। The normal taxes rate was the 1/6 of the produced. মূলত 1/6 ছিল। The weight and the measures were the regulated by the states. মানে মাপ এবং ওজনের পদ্ধতি পুরোটাই মানে রাজ্য কর্তৃক বা সাম্রাজ্য কর্তৃক মনোনীত হতো। Tolls were also levied on the commodities brought to the town for sale and they were collected at gate. এবং বাজারে বিক্রির সময় এবং গেটের কাছেও তারা কিন্তু করতো, কালেক্ট করতো। আর্মি, the most powerful army stayed in Mauriyan Empire. এখানে খুব শক্তিশালী মানে তোমার এম্পায়ার ছিল, খুব শক্তিশালী ছিল। দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য Mauriyan Empire was the মেনটেন অফ দ্য হিউজ আর্মি। এটাই ছিল মৌর্য সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য যদি বলা হয়। এটা ছিল মানে বিশাল পরিমাণ একটা আর্মিকে পোষণ করা তাদের ছিল একটা বৈশিষ্ট্য। কৌটিল্য পারমিটেড অল দ্য 4 বর্ণস টু সার্ভ ইন দ্য আর্মি। কৌটিল্য কিন্তু 4 বর্ণের মানুষকে আর্মিতে সার্ভ করার বা সেবা করার বা নিযুক্ত হওয়ার বা ভর্তি হওয়ার কথা বলেছিল। অ্যাকর্ডিং টু দ্য Pliny, Maurus maintained an army of 6 lakh soldiers. The Pliny described in his book
বলছে দেয়ার আর 6 লাখ সোলজার্স ইন মারিয়ান এম্পায়ার, বলছে মোটামুটি 6 লাখ ছিল। মারিয়ান অলসো মেনটেন দ্য নেভি, তারা সামুদ্র বাণিজ্য বা সামুদ্রিক যে অভিযান, সমুদ্র সেনা, সেগুলোকেও তারা কিন্তু নিয়ন্ত্রণ করতো। তাহলে এইগুলো হচ্ছে যে তোমার মূলত অ্যাডমিনিস্ট্রেশন। তাই অ্যাডমিনিস্ট্রেশনে আরো কতগুলো জায়গা আছে, যে মন্ত্রী পরিষদ, আমরা জানি মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী দপ্তর, প্রধানমন্ত্রী ছাড়া আর অন্যান্য দপ্তরের মন্ত্রী আছে, সেগুলো কিন্তু মৌর্য যুগে বিদ্যমান ছিল। যেমন ধরো মন্ত্রী, যাকে বলা হতো চিফ মিনিস্টার্স, পুরোহিত, হাই প্রিয়েস্ট মতলব প্রধান পুরোহিত, সেনাপতি কমান্ডার ইন চার্জ, ইউবরাজ ক্রাউন প্রিন্স, সমাহর্তা কালেক্টর অফ রেভিনিউ, যুক্ত বা ইউক্ত সাবঅর্ডিনেট অফিসার ইন চার্জ অফ রেভিনিউ বাই দ্য কিং। তারপর হচ্ছে প্রশস্তি, হেড অফ দ্য প্রিজনস, সন্নিদাতা, হেড অফ দ্য ট্রেজারি, সন্নিদাতা। তারপরে নায়ক, হেড অফ দ্য সিটি সিকিউরিটি। এই যে সন্নিদাতা বা সমাহর্তা যে কথাটা বলা হয়, এখন এটা হচ্ছে মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেলের পোস্ট ছিল, এই ডিস্ট্রিক্ট লেভেলের পোস্ট এখনো কিন্তু আছে। নায়কা, হেড অফ দ্য সিটি সিকিউরিটি। তারপর যে পাওয়ার, দ্য সিটি পুলিশ কে বলা হতো পাওয়ার। তারপরে হয়তো ধরো ব্যবহারিক, চিফ জাজ, ব্যবহারিক বা ভণ্ডগারিক, এদেরকে বলা হতো চিফ জাজ। কর্মান্তিকা, হেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য ফ্যাক্টরিজ। দণ্ডপাল, দ্য হেড অফ পুলিশ, যাকে পুলিশের হেডকে বলা হতো দণ্ডপাল। দুর্গপাল, যাকে বলা হতো হেড অফ দ্য রয়্যাল ফোর্ট, মানে রাজকীয় যে দুর্গগুলি ছিল, দণ্ডপাল মানে দুর্গপাল, অর্থাৎ দুর্গকে যিনি পালন করতেন তাকে বলা হতো দুর্গপাল। আনন্দপাল, এই আনন্দপালও ছিল দ্য হেড অফ দ্য ফুড গ্রেনস অ্যান্ড ডিপার্টমেন্টস, রাজ্যুক অফিসার্স রেসপন্সিবিলিটি ফর দ্য ল্যান্ড মেজারমেন্টস অ্যান্ড দ্য ফিক্সিং ইন বাউন্ডারি। তারপরে প্রাদেশিকা, হেড অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রাদেশিকা বলা হতো। একটু আগে বললাম যে কুমারকে বলা হতো কুমারমাত্য, বা কুমারকে বলা হতো যে প্রভিন্সিয়াল হেড বা প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের হেড। তো এখানে প্রাদেশিকা কিন্তু অনেকে মনে করেন যে হেড অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যে এটাও ঠিক, তেমনি অনেকে মনে করেন যে প্রাদেশিকা অলসো হেড অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ছিল মোটামুটি মানে মৌর্যদের তোমার প্রশাসনিক ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। এবার আমরা একটু আলোচনা করে নিই যে প্রভিন্সিয়াল ক্যাপিটাল, মানে যে কতগুলো প্রভিন্স ছিল এবং তার রাজধানী ছিল। যেমন ধরো দক্ষিণ দিকে যেটা ছিল, মানে উত্তর দিকে যেটা ছিল সেটা হচ্ছে উত্তরপথ, যার রাজধানী ছিল তক্ষশিলা বা তক্ষশিলা। যেটা ছিল তোমার দক্ষিণ দিকে, যেটা হচ্ছে দক্ষিণাপথ, যার রাজধানী ছিল সুবর্ণগিরি। নাম্বার 3 যেটা পূর্ব দিকে ছিল, যেটাকে ইস্টার্ন ইন্ডিয়া, যার রাজধানী ছিল তোষালি। নাম্বার 4 ওয়েস্ট, যেটাকে অবন্তিরত্ন বলা হয়, যেটা রাজধানী ছিল উজ্জয়িন। এবং নাম্বার 5 কলিঙ্গ, যার রাজধানী ছিল ধৌলি বা তোষালি। এটাকে উনি অনেকে বলে ধৌলি, তাশালি বা ধোসালি। যাই হোক, এই ধরনের মানে এগুলো থেকে যায়। অ্যাকর্ডিং টু কৌটিল্য আরো কথা বলেছেন। অ্যাকর্ডিং টু দ্য কৌটিল্য, দ্য এলিমেন্টস অফ দ্য স্টেট আর, 7টা কথা তিনি বলেছেন, 7টা এলিমেন্টের কথা বলেছেন কৌটিল্য। দিস আর দ্য কিং, মিনিস্টার, কান্ট্রি, ট্রেজারার, ফোর্ট, আর্মি, অ্যানালি। এই 4টে কথা, এলিমেন্টস, দ্য ফ্রেন্ডস, মিত্র, এর কথা বলেছেন। অর্থশাস্ত্রতে আরো কিছু মেনশন আছে। অর্থশাস্ত্র মেনশন দ্য ইম্পর্টেন্ট ফাংশনারিজ নোন অ্যাজ দ্য মহামাত্র অর তীর্থ। দিজ আর, এদের কি বলা হতো সেটা একটু বলে দিচ্ছি। ইউবরাজ, যাদেরকে বলা হতো ক্রাউন প্রিন্স, সেনাপতি, কমান্ডার ইন চার্জ, মন্ত্রী পরিষদ, যেগুলো দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রী, মিনিস্টার্স, পুরোহিত, চ্যাপলিন বা হেড প্রিয়েস্ট, দৌবারিক, প্যালেস বা উষার। তারপরে অন্তর্ভামাসিকা বা অন্তর্ভামাসিক, এদেরকে বলা হতে অফিসার্স অফ দ্য রয়্যাল। এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। নাম্বার 8 প্রশস্ত, যাকে বলা হতো মিনিস্টার ইন চার্জ অফ দ্য ইনক্যাম্পমেন্ট। তবে আমাদের মারিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এগুলো একটু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আফটার মেথ অফ মারিয়ান ডাইনাস্টি। তো আমরা সেটা আজকে আলোচনা করবো না, কারণ পোস্ট মারিয়ান ডাইনাস্টি যখন আলোচনা করবো তখন আফটার মেথ অফ ডাইনাস্টি সেখানেই ঢুকে যাচ্ছে। আমি দুটো টপিক একটু ছোট একটু আলোচনা করে দিচ্ছি, একটু ভালো করে মনে রাখবে। এটা একটা দরকার পড়লে আমি একটা ইমেজও দিয়ে দেবো, সেটাকে তোমরা একটু টুকে নেবে। দ্য হিউম্যান সেটেলমেন্ট অফ দ্য ভিলেজ ডেসক্রাইবড বাই দ্য কৌটিল্য। নাম্বার 1 বস্তু বা বাস্তু, এরিয়া কভার্ড বাই দ্য রেসিডেন্সিয়াল হাউসেস। নাম্বার 2 চৈত, স্যাক্রেড ট্রিজ। নাম্বার 3 সেতুবন্ধ, এমবেন্টমেন্ট। নাম্বার 4 দেবগৃহ, টেমপ্লেটস বা টেম্পল। নাম্বার 5 সমানা, তো এখানে সমান বা এখানে শ্রমণের কথা বলে অনেকে।
হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এটা সামান্য নয়, আমার একটু মানে বলতে ভুল হচ্ছে। সেটা হচ্ছে শ্মশান যেখানে হচ্ছে ক্রিমেশন গ্রাউন্ড। নাম্বার 6 প্রপ যেখানে স্টোরেজ অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার। নাম্বার 7 সত্র আলম হাউস। নাম্বার 8 পুণ্যস্থান বা পুণ্যস্থান স্যাক্রেড স্পটস, যেটাকে পুণ্যস্থান বলা হয়। নাম্বার 9 প্রেক্ষাগৃহ কমিউনিটি হল ফর দ্য পাবলিক এন্টারটেনমেন্টস, যেখানে যাত্রা, নাটক, আবিজবি হতো, যেটাকে আজকের দিনে সিনেমা হল বলে প্রেক্ষাগৃহ বলা হয়, যেখানে বড় বড় ধরনের সেগুলোকে বলা হতো। এরপরে অশোকের যে শিলালেখগুলি ছিল সেগুলো একটু দেখে নাও। দ্য অ্যানিমালস রিপ্রেজেন্টেড অফ দ্য টপ অফ অশোকান পিলার্স, লাউরিয়া, নন্দনগড় যেখানে সিঙ্গল লাইন্স রো ব্রহ্মগিজ। 2 নম্বর রামপূর্ব যেখানে সিঙ্গেল লাইনের কথা বলা হয়েছে। কলুহা যেখানে সিঙ্গেল লাইনের কথা বলা হয়েছে। নাম্বার 4 সাঁচি, 4 লাইন্স সেট ব্যাক টু ব্যাক। নাম্বার 5 সারনাথ, 4 লাইন্স সেট ব্যাক টু ব্যাক। নাম্বার 6 রামপূর্ব এ বুল। নাম্বার 7 সংখ্যা এ এলিফ্যান্ট। আর নাম্বার 8 লাউরিয়া রাজ এ গৌর অর্থাৎ সিঙ্গেল লাইনের কথা বলা হয়েছে। মানে এই দুটোর একটু আমি ইমেজ তোমাদেরকে দিয়েছি, একটু দেখে নাও, একটু ভালো করে নোট করে নাও। এই ছিল আমাদের আজকের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটা তোমরা একটু ভালো করে দেখো। আশা করি এটা তোমরা কাজে লাগবে। একই সঙ্গে তোমাদের একটা মক টেস্টও, মানে প্রিভিয়াস যে লেসনটা আমরা আলোচনা করেছি সেই প্রিভিয়াস লেসনের উপর একটা মক টেস্ট নেবো। সকলকে ধন্যবাদ। বাড়িতে থাকো, সাবধানে থেকো, বাইরে বেরোনোর দরকার নেই। আমি যতটুকু পারছি তোমাদেরকে দিচ্ছি, তোমাদের চাহিদা মতো তোমরা বাইরে বেরোবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। দেখো, এই সময় দ্য হিউম্যান সেটেলমেন্ট, an element represented on the top of